সুশোভন পাঠশালাতে সকলকে স্বাগতম। আজ আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির এটি হলো প্রথম ভিডিও, পার্ট 1। এই ত্রিকোণমিতি তোমাদের কিছু জনের কাছে খুবই সহজ লাগে এবং কিছু জনের কাছে বেশ শক্ত লাগে। আমি এখানে বিগত বছরের কিছু কোশ্চেন নিয়েছি, এছাড়া কিছু কিছু শক্ত কোশ্চেনও নিয়েছি। তোমরা দেখবে এবং সেগুলো সহজভাবে বোঝার চেষ্টা করবে। চলো আর বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, আমাদের বলা হয়েছে 1 রেডিয়ানের মান কত। 1 রেডিয়ানের মান কত? তো 1 রেডিয়ানের মান তো সবাই মুখস্থ রাখবেই, এটা বইতে আছে। আমি নিচে ছবি দিয়ে দিয়েছি, দেখে নাও। তো 1 রেডিয়ানের মান কত? অপশান বি, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। দ্বিতীয় কোশ্চেন দেখো কি বলেছে, 7 π/12 এইটাকে ষষ্ঠিক মানে লিখতে বলেছে। তো ষষ্ঠিক মানে লিখতে বলা মানে হচ্ছে তোমাকে এটা ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হবে। তো এই ধরনের অঙ্ক করলে তোমরা কি করবে, জাস্ট পায়ের জায়গায় 180 পুট করে দেবে। তাহলে আমরাও তাই করব। তো 7 লিখলাম আর পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি পুট করলাম আর নিচে 12। এবারে যদি আমরা একটু এটাকে কাটাকুটি করি, তো প্রথমে আমরা এটাকে 6 দিয়ে কাটাকুটি করতে পারি। তো 6 দিয়ে যদি আমরা 12কে কাটি তো আসবে 2, আর আমরা 180কে যদি 6 দিয়ে কাটি তাহলে আসবে 30। তারপরে 2 দিয়ে যদি আবার 30কে কাটি তাহলে আসবে 15। 7 আর 15 যদি গুণ করি, এই 7 আর এই 15 যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 105 ডিগ্রি। তার মানে আমাদের অপশান ডি, 105 ডিগ্রি। এইবারে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। তো এই 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তো রেডিয়ানে প্রকাশ করতে যদি না বলে যদি বলতো বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো, তো তাহলেও আমাদের অঙ্কটা একইভাবে এগোতে হবে। তো 18 ডিগ্রিকে কীভাবে আমরা রেডিয়ানে প্রকাশ করছি দেখো, এগুলো তোমরা আগেই প্র্যাকটিস করেছো, তবুও আমি আরেকবার করে ঝালাইয়ের জন্য দিয়ে দিচ্ছি যাতে তোমরা আরেকবার প্র্যাকটিস হয়ে যায়। তাছাড়া এই প্রশ্নটা দেখা যাচ্ছে 2014 এবং 2007 পড়েছে। তো দেখো কী করা যায়। 18 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো কিছুই নয়, 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা মানে হচ্ছে জাস্ট 18কে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। তার মানে এইটা তোমরা মনে রাখতে পারো, যদি আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা π/180 দিয়ে গুণ করব। ওকে, তাহলে আমরা π/180 দিয়ে গুণ করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 18 আর 180কে যদি আমরা কাটি তো 18 দিয়েই পুরো কেটে যাচ্ছে, তাহলে এটা 1 হচ্ছে আর শূন্যটা যে বসে যাচ্ছে। তাহলে কত অ্যান্সার হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল π/10 রেডিয়ান। তো রেডিয়ান দেওয়া আছে, রেডিয়ান দিয়ে দেবো। তাহলে অপশান বি, 18 ডিগ্রি সমান π/10 রেডিয়ান। এই কোশ্চেনটা খুব ভালো, এই কোশ্চেনটা আমাদের বইয়েতেও আছে, বইয়েতে প্রয়োগে সম্ভবত আছে। আর কি বলেছে, 1 রেডিয়ান এবং 1 ডিগ্রি মধ্যে কে বড় কে ছোট বা সমান কিনা জিজ্ঞেস করেছে। তো তোমরা যদি একটা এমনি ছবি এঁকে বোঝাই, আচ্ছা আমরা একটা বৃত্ত আঁকলাম। ওকে, এই বৃত্তের 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে একদম গায়ের কাছ দিয়ে কোণটা, ধরো এটা 1 ডিগ্রি, বুঝতে পারছো আশা করছি। এই কোণটা হচ্ছে 1 ডিগ্রি। আবার যদি আমরা একটা একই টাইপের বৃত্ত আঁকি, এবারে আমরা 1 রেডিয়ান আঁকার চেষ্টা করব। 1 রেডিয়ান হচ্ছে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটার মাপ করে যদি আমরা একটা বৃত্তচাপ কাটি, ধরো এই ব্যাসার্ধর মাপ করে এইখানে একটা বৃত্তচাপ কাটলাম, এই বৃত্তচাপটার সঙ্গে কেন্দ্রটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে যে কোণটা হবে সেটা হলো 1 রেডিয়ান। তাহলে আগে যেটা এঁকেছিলাম সেটা হলো 1 ডিগ্রি, আর এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাছাড়া 1 রেডিয়ানের মান তোমরা একটু আগেই আর কি করেছো, কত বলেছিলাম সম্ভবত 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা তো তোমরা মুখস্থ করে রাখবে। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে 1 ডিগ্রি থেকে 57 ডিগ্রি তো অনেক বড়। তার মানে আমাদের 1 রেডিয়ানের মানটা বলছে 1 ডিগ্রি অপেক্ষা কী হবে, বড় হবে। 1 রেডিয়ানের মানটা বড় হবে কার তুলনায়? 1 ডিগ্রির তুলনায়। ওকে, বলছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান লেখো। বৃত্তীয় মানে তোমাকে রেডিয়ানে লিখতে হবে, মানে হচ্ছে পাই দিয়ে লিখতে হবে।
তো সম্পূরক বলেছে, তো সম্পূরক কথার অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 180 হয় তাকে সম্পূরক বলে। তো আমি যদি উদাহরণ দিই তাহলে 100 ডিগ্রি আর যদি আমরা 80 ডিগ্রি যোগ করি তাহলে আমরা কি পাই 180। তো 100 ডিগ্রির তাহলে সম্পূরক কাকে বলবো 80কে। একই রকমভাবে যদি বলে 80 ডিগ্রি সম্পূরক কত তখন হবে 100 ডিগ্রি। এটা আশা করি তোমরা জানো, কারণ এটা তোমার ক্লাস 7-এ প্রথম দিকেই এটা পড়েছো। তো এখানে বলেছে 75 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে। তার মানে আমাদের কী করতে হবে 180 থেকে 75কে বিয়োগ করে দেবো। তো 180 থেকে যদি 75 ডিগ্রিকে আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো, বিয়োগ করলে এটা হবে তোমার 105 ডিগ্রি। ওকে, এবারে 105 ডিগ্রি হলো, কিন্তু ডিগ্রিতে রাখলে হবে না কারণ অ্যান্সারগুলো আছে রেডিয়ানে। তো 105কে আমাদের আবার বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে। তো তার জন্য কী করতে হবে 105 ডিগ্রিকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। কারণ যদি আমাদের কোণটা ষষ্ঠিক মানে থাকে সেখান থেকে বৃত্তীয়তে কনভার্ট করতে হয় তাহলে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। তো π/80 180 ডিগ্রি বলতে পারো, কারণ এখানে 105 ডিগ্রি আছে আর ওখানেও 180 ডিগ্রি আছে, তো আলটিমেটলি ডিগ্রি ডিগ্রি কেটেই যাবে। তো অ্যান্সার তাহলে কত হবে, তো আমরা যদি একটু এটা কাটাকুটি করি, প্রথমে আমরা 105কে 5 দিয়ে কাটি। তো 105কে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 21, আর নিচের 180কে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 36। এবারে এই 21 আর 36কে এখনও কাটাকুটি করে যাবে, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটা 7 আসছে, আর এটা 3 দিয়ে কাটলে এটা 12 আসছে, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 7π/12। তো কোন অপশানে আছে 7π/12, অপশান ডি এ আছে, তো অপশান ডি উত্তর 7π/12। আগেরটা যেমন আমাদের সম্পূরক কোণ বার করতে দিয়েছিল, এবারে আমাদের দিয়েছে পূরক কোণ। তো পূরক কোণ যদি বলো কাকে বলে, তো সেটাও ক্লাস 7-এরই জিনিস। তো পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, ধরো 30 ডিগ্রি তার সঙ্গে ধরো আমরা 60 ডিগ্রি যোগ করছি, তাহলে আমাদের 90 ডিগ্রি পাবো। তো তাহলে 30 ডিগ্রির পূরক কোণ বলবো 60, আবার উল্টোভাবে যদি বলি 60 ডিগ্রির পূরক কোণ বলবো 30। এটা আশা করি তোমরা জানো। আচ্ছা, এবারে আমাদের বার করতে বলছে 2π/5, তার পূরক কোণের মানটা বের করতে হবে। তো আমরা আগে 2π/5 মানে কত ডিগ্রি সেটা আমরা বার করে নিই। 2π/5 তাহলে কী করবো, 2 × পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি মান বসাবো, 180 ডিগ্রি বসালাম বাই 5। তো আমরা যদি এটা কাটাকুটি করি তো 5 দিয়ে ডাইরেক্ট যদি আমরা 180কে কাটি তাহলে আসছে এটা 3 6 36, আর 36কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি কিন্তু উত্তর নয়, তোমাদের এখানে অপশানে বাই চান্স ধরো এই 30 ডিগ্রিটা না দিয়ে 72 ডিগ্রি দিল, তো অনেকে থাকতেই পারো যারা অপশান ডি এ দাগ দিয়ে চলে আসবে, কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বলেছে পূরক কোণ বার করতে, তা পূরক কোণ বার করতে গেলে আমাদের কী করতে হবে 90 ডিগ্রি থেকে এবার 72 ডিগ্রিকে বিয়োগ করে দেবো। তো 90 থেকে যদি 72 ডিগ্রিকে বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের ওখানে 8 আসছে, তার মানে 18 ডিগ্রি। তাহলে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। 45 ডিগ্রি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে এটা কিছুই নয়, আমরা কি করব 45 ডিগ্রির পাশে খালি π/180 দিয়ে গুণ করে দেবো। তো দেখতে গেলে 45 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, তো ডিগ্রিগুলো তো আলটিমেটলি কেটেই যাবে, তো লিখলেও হবে না লিখলেও হবে। তো আমরা যদি কাটি 45 আর এখানে 180, প্রথমে যদি আমরা এটা 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে কাটলে এটা হবে 9, আর এটা 5 দিয়ে কাটলে এটা হবে 36, তারপর 9-এর সঙ্গে যদি আমরা 36 কাটি তাহলে হবে 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে π/4। কোন অপশান আছে, অপশান সি, π/4। এই অঙ্কটা দেখো 2009 সালে পড়েছিল, একটা ভালো অঙ্ক। বলছে 1 রেডিয়ান মানে ড্যাশ সমকোণ, 1 রেডিয়ান মানে কত সমকোণ। আচ্ছা, একটা জিনিস আমার এখানে জানতে হবে, পাই রেডিয়ান মানে কত। তো পাই রেডিয়ান সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি 2 সমকোণ। তাহলে পাই রেডিয়ান যদি 2 সমকোণ হয়, এবারে আমরা ঐকিক নিয়ম কাজে লাগাই, তাহলে পায়ের জায়গায় যদি আমরা 1 লিখি, 1 রেডিয়ান সমান, তাহলে কী হবে এই যে পাইটা, এই পাইটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 2/পাই সমকোণ। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 2/পাই। ঠিক আছে, এই রকম অঙ্ক আগেই একবার করেছি,
এখানেও সম্পূরক কোণ বার করতে দিয়েছে, কিন্তু এইখানে দেখো বৃত্তীয় মান বার করতে দিয়েছে। বৃত্তীয় মান মানে হচ্ছে আমাদের পাই দিয়েই থাকবে, তাহলে এখানে আমরা ডিগ্রিতে কনভার্ট করার দরকার নেই। আমরা জানি 180 ডিগ্রি মানেই কি জানি, 180 ডিগ্রি মানেই হচ্ছে রেডিয়ানে যদি লিখি সেটা হচ্ছে পাই রেডিয়ান, একটু আগেই লিখলাম। তো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে আমরা কি করব, সম্পূরক কোণ বার করতে বলেছে, তাহলে জাস্ট পাই থেকে আমরা বিয়োগ করে দেবো 3π/8। এটা লসও করব, লসও করলে এখানে 8 হবে। আর তলায় কিছু যদি না থাকে, পায়ের তলায় কিছু না থাকলে এটা 1 আছে, তো 1 থাকলে এই 8 দিয়েই পাইকে গুণ হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে যদি পাই গুণ করি তাহলে এটা হবে 8 পাই মাইনাস, এবারে দেখো এই যে 8 আর এই যে 8 এই দুটো সমান, তাই সমান থাকলে 8কে 8 দিয়ে ভাগ করলে কি হয়, একই হয়। তো এই 1 দিয়ে গুণ হয়ে যাবে 3 পাইকে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 8 পাই মাইনাস 3 পাই বাই 8। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে, 5 পাই/8। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5 পাই/8। এবারে এখানে তোমরা রেডিয়ান দিতেও পারো, নাও দিতে পারো, বইয়েতে দেখবে এক জায়গায় মেনশন করা আছে। তো পাই মানেই পাই রেডিয়ান ধরা হয় ত্রিকোণমিতিকের ফাংশনের ক্ষেত্রে। এই কোশ্চেনটা দেখো কী বলছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মধ্যে একটি কোণের মান 30 ডিগ্রি, অপর সূক্ষ্মকোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে মানে হচ্ছে তোমার ওই ডিগ্রি দিয়ে আর কি বের করতে হবে। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি দিয়ে বের করতে হবে। তো প্রথমেই দেখো এখানে সমকোণী বলে দিয়েছে, তো সমকোণী যদি হয় তার মানে একটা কোণ তাহলে কত হবে, 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হবে। আর একটা কোণের মান 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে একটা কোণের মান 90 ডিগ্রি, একটা কোণের মান 30 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে সেটা আমাদের বার করতে দিয়েছে। আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো 180-র মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সেটাকে বিয়োগ করে দিলাম। আর একটা কোণ 30 ডিগ্রি, সেটাকেও বিয়োগ করে দিলাম। তারপরেই তো বাকি যে কোণটা আছে সেটা পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, 180 থেকে যদি আমরা প্রথমে 90টাকে বিয়োগ করি, ধরো এই দুটোকে বিয়োগ করলাম, তাহলে 90 হয়ে গেল। তা 90 থেকে আবার যে লাস্টে 30টা আছে সেটা বিয়োগ করব, 90 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে আমাদের তৃতীয় কোণটা কত হয়ে যাবে, তৃতীয় কোণটার মান হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো এখানে অ্যান্সারও 60 ডিগ্রি লেখাই আছে, তো এটাই অ্যান্সার। 2008 সালে পড়েছিল। এবারে এইখানে সমকোণী ত্রিভুজ দিবে, ধরো কোণটার মানটা 30 ডিগ্রি না দিয়ে অন্য একটা চেঞ্জ করে 20 ডিগ্রি করে দিল, তখন কত অ্যান্সার হবে বার করতে দেবে। তো এইভাবেই নতুন অঙ্ক তৈরি হয়। তো তোমরা যদি অঙ্কর পদ্ধতিগুলো শিখে রাখো তাহলে অন্যান্য অঙ্ক এই টাইপের দিলে সেগুলো তোমরা নিজেরা পারবে। এই স্লাইডটায় দুখানা অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক দিয়েছে 57 ডিগ্রির মানটা বলছে ছোট কার থেকে, 1 রেডিয়ানের থেকে। এটা তো সত্য, কারণ 1 রেডিয়ানের মান আমরা তো একদম প্রথম অঙ্কটাই দেখেছিলাম। কত দেখেছিলাম, আমার তো মুখস্থ হয়েই গেছে, তোমাদেরও আশা করি মুখস্থ আছে। কত, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তো এখানেই দেখতে পাচ্ছি 57 শুধু ডিগ্রি আছে, কিন্তু এখানে দেখো 57 ডিগ্রির পরে এখনও অনেকটা লেখা রয়েছে, 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে অবশ্যই কে বড়, 1 রেডিয়ান বড়। তার মানে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা সত্য হবে। বুঝতে পারা গেছে। দ্বিতীয় অঙ্কটা দেখো কী বলেছে, অর্ধবৃত্তস্থ কোণের মান দেয়া আছে। এবারে এটা একটা তো আমাদের উপপাদ্য, অর্ধবৃত্তস্থ কোণের মান কি হয়, অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়। এবারে আমাদের যে মানটা দিয়েছে এই যে 2π/4, এটা একটু কাটাকুটি করে দেখা যাক। তো 2-এর সঙ্গে যদি আমরা এই 4 কাটাকাটি করি তাহলে নিচে 2 থাকবে, তাহলে আমাদের পড়ে রইল π/2। এবার এই π/2টাকে, π/2 মানে তো 90 ডিগ্রি জানো, তাহলে এখান থেকেই তুমি 70 লিখে দিতে পারো। আবার কেউ যদি মনে করে পায়ের মান বসাবো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি বসাবে, তাকে 2 দিয়ে ভাগ করবে। তো 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণ বেরিয়ে গেল, তার মানে এটাও আমাদের সত্য। দেখো 90 ডিগ্রিটা না বলে আমরা এখানে একটা কেন এটা ডিজাইন করে দিয়েছে 2π/4। তো এখানে তোমাকে আর একটা ডিজাইন করেও দিতে পারে, ধরো এখানে দিল 3π/6, তাই এটাও সত্য হবে। 4π/8, ওটাও সত্য হবে। তো এইরকম অঙ্ক পরীক্ষায় আসতেও পারে। এই অঙ্কটা দেখো কি বলেছে, 3 cos θ = 2 sin θ। তো ওটা আমরা লিখে নিই, 3 cos θ = 2 sin θ। এবার আমরা কি করছি, প্রথমে আমরা 3টাকে রেখে দিলাম, এই 2টাকে আমরা সমানের এদিকে নিয়ে আসছি। ওকে, তাহলে 2টাকে যদি আমরা সমানের এদিকে আনি, তা 2টা তো ওদিকে গুণ ছিল, তো এদিকে এলে ভাগ হয়ে যাবে, তো 2টা এদিকে এলে ভাগ হয়ে গেল। একই রকমভাবে সাইন থিটাটা যেমন সমানের ডান দিকে ছিল ডান দিকে রইল,
কস থিটাটা সমানের ওদিকে পাঠাবো, তাহলে কস থিটা সমানের ওদিকে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে আমরা কস থিটাকে সমানের ওদিকে পাঠাচ্ছি, তাহলে ওটা ভাগ হয়ে গেল। এবারে আমরা জানি সাইন বাই কস কী হয়, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান হয়। তাহলে আমাদের ট্যান থিটার মান কত বেড়ে গেল, 3/2। তো অপশান সি 3/2। এবার 3/2 না থেকে এটা আমাদের 1.1/2ও থাকতে পারে, আবার কোনো জায়গায় 1.5ও থাকতে পারে, সব অ্যান্সারই সমান। ওকে, এই একটা অঙ্ক যেটা একটু শক্ত টাইপের বলা যেতে পারে, 2024 সালে পড়েছিল। আসলে এই অঙ্কটা করার একটা শর্ট প্রসেসও আছে, আবার একটা লং প্রসেসও আছে। তো এটা শর্ট হিসেবে যদি করতে চাই, তো এটা আমরা কি করতে পারি, জাস্ট থিটার জায়গায় আমরা 45 ডিগ্রি বসিয়ে দেবো। কারণ কি বলো তো, কারণ হচ্ছে ট্যান আগে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ট্যান 0 ডিগ্রি কত হয়, ট্যান 0 ডিগ্রি হচ্ছে তোমার 0 হয়। আর ট্যান 90 ডিগ্রি কত হয়, তোমার ইনফিনিটি হয়। একই রকমভাবে ইনফিনিটি হয় মানে এটা অসংজ্ঞাত হয় আর কি। আর কস 0 ডিগ্রি কত হয়, কস নয় কট 0 ডিগ্রি কত হয়, কট 0 ডিগ্রি হয় অসংজ্ঞাত। একই রকমভাবে অসংজ্ঞাত মানে হচ্ছে যেটার ভ্যালুটা নির্ণয় করা যায় না। একটা ধরো বিশাল বড় সংখ্যা যেটার ভ্যালুটা বের করা যায় না, সেটাকেই আমরা অসংজ্ঞাত বলবো, মানে নির্ণয় করা যাকে যায় না সেটাই হলো অসংজ্ঞাত। এবারে হচ্ছে যদি আমরা এখানে কট 90 ডিগ্রি করি, তো কট 90 ডিগ্রির মান হয় 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্যান যখন 0 থেকে 90 যাচ্ছে তখন মানটা বাড়তে থাকছে। তুমি দেখো ট্যান 0 ডিগ্রিতে 0 হয়, ট্যান 30 ডিগ্রিতে কী হয়, 1/√3 হয়, তারপর ট্যান 45-এ কী হয়, 1 হয়, তারপরে √3 হয়। তার মানে যত আমরা বাঁ দিক থেকে ডান দিক যাব তত ট্যানের মানটা বাড়তে থাকে। একই রকমভাবে কটের ক্ষেত্রে কী হয়, কটের ক্ষেত্রে যত আমরা বাঁ দিক থেকে ডান দিক যাব তত কী হবে, তত মানটা কমতে থাকে। এখানে যেহেতু ট্যানের মানটা আর কটের মানটা যোগ আকারে দেওয়া আছে, তার মানে ট্যানের মান যদি বাড়ে তাহলে কটের মান কমবে। তার মানে সবচেয়ে মানটা কখন মিনিমাম হবে, যখন ঠিক মিডিলে থাকবে তখনই ট্যানের মানটা সবচেয়ে কম হবে। তো মিডিল মানে কত, দেখো 0 ডিগ্রি আছে আর এখানে 90 ডিগ্রি আছে, 0 ডিগ্রি আছে আর এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এদের মিডিলে কে আছে 45 ডিগ্রি। তাই জন্য থিটার মান যদি আমরা 45 বসিয়ে দিই তাহলে আমরা সর্বনিম্ন মানটা পেয়ে যাব। তো অঙ্কটা একবার করা যাক। ট্যানের মান আমরা প্রথমে 45 ডিগ্রি, মানে ট্যানের মান নয় থিটার মান আমরা 45 ডিগ্রি বসিয়ে দেখি কী আসছে। তো ট্যান 45 প্লাস কট 45, ট্যান 45-এর মান 1, কট 45-এর মানও 1, তাহলে দুটো যোগ করলে আসছে 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2। এটা হলো একটা পদ্ধতি, যাতে তোমরা ঠিক মিডিলের ভ্যালুটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। আর একটা পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা একটু উঁচু ক্লাসের পদ্ধতি, তবু তোমাদের আবার শিখিয়ে রাখি, যারা বেশি ইন্টারেস্টেড আছো তারা একটু বুঝে নাও, আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। তার জন্য যে পদ্ধতিটা আছে তার জন্য তোমাকে দুটো নতুন ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক ব্যাপারটা কি আগে একটু ক্লিয়ার করি। দেখো, ধরো আমরা প্রথমে দুটো সংখ্যা নিলাম 2 আর 8। তো এদের সমান্তরীয় মধ্যক মানে হচ্ছে এদের ঠিক মিডিলে কোন সংখ্যাটা আছে। তো এদের মিডিলে কী সংখ্যা আছে সেটা বের করার নিয়ম হচ্ছে 2 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আসছে, 10/2 সমান হচ্ছে 5, মানে বেসিক্যালি আমরা গড় করলাম। তাহলে এর মিডিলে আসছে 5। এই 5টাই হচ্ছে সমান্তরীয় মধ্যক। কেন সমান্তরীয়, দেখো সমান অন্তর, সমান্তরীয় মানে কি, সমান অন্তরযুক্ত মধ্যক। তো এদের মধ্যে গ্যাপ কত, 3, 5 থেকে 2 বিয়োগ করো 3, একই রকমভাবে 8 থেকে 5 বিয়োগ করো 3। তো যেহেতু এদের মাঝখানের গ্যাপগুলো সমান সমান 3 3, তো সেই জন্য একে বলা হয় সমান্তরীয় মধ্যক। আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো গুণোত্তরীয় মধ্যক কী। গুণোত্তরীয় মধ্যক হচ্ছে দুটো গুণ করে দেবো, 2 আর 8 গুণ করে তাদের বর্গমূল করব। তা 2 আর 8 গুণ করলে হচ্ছে আমাদের 16, 16 বর্গমূল করলে হচ্ছে 4, তার মানে 2 4 8। আর গুণোত্তরীয় মধ্যক কত হচ্ছে, গুণোত্তরীয় মধ্যক হচ্ছে 4। তো এটা কি করে আসছে, দেখো এদের দুজনকে ভাগ করলে হয় 2, আবার এদের দুজনকে ভাগ করলে হয় 2।
তাহলে যদি ভাগ করে করে সেম জিনিস আসে তখন বলা হবে গুণোত্তরীয় মধ্যক, আর বিয়োগ করে করে যদি সমান জিনিস আসে তখন তাকে বলা হবে সমান্তরীয় মধ্যক। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমরা দুটোর ক্ষেত্রেই 2 নিয়েছি আর 8 নিয়েছি। তো প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ সমান্তরীয় মধ্যক আমরা কত পেয়েছি? সমান্তরীয় মধ্যক পেয়েছি 5। আর গুণোত্তরীয় মধ্যক কত পেয়েছি? গুণোত্তরীয় মধ্যক পেয়েছি 4। তাহলে কে বড়? আমাদের দেখতে পাচ্ছি সমান্তরীয় মধ্যকটা বড়। ওকে, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদের এখানে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা দুটো সংখ্যা নিয়ে নিই। দুটো সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে ট্যান থিটা, একটা হলো কট থিটা। তো এদের প্রথমে সমান্তরীয় মধ্যক বার করছি। তা কী করতে হবে? ট্যান থিটা প্লাস কট থিটা, এদের দুজনকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। আগেও করেছিলাম, মনে করে দেখো কী করেছিলাম, 2 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। তো একই রকম ট্যান আর কট যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। ওকে, এবারে এই সমান্তরীয় মধ্যকটা বড় হবে। এবারে এখানে সমানও হতে পারে। আগেরটা একটা পার্টিকুলার সংখ্যা নিয়েছিলাম বলে সমান হওয়ার কোনো গল্প ছিল না, কিন্তু এখানে থিটার মানটা ভ্যারি করছে, তো কোনো একটা থিটার জন্য সমান হয়ে যেতেও পারে। ওকে, তাই জন্য এখানে সমান চিহ্নটা দিতে হবে। আর গুণোত্তরীয় মধ্যক আমরা কী জানি? গুণোত্তরীয় মধ্যক কী করেছিলাম? 2 আর 8 গুণ করে রুট করে দিয়েছিলাম, মানে সংখ্যা দুটো গুণ করব এবং তাদের বর্গমূল করব। তাহলে এখানেও কী করব? ট্যান থিটা তার সঙ্গে কট থিটা গুণ করব এবং তাদের বর্গমূল করব। ওকে, এবার দেখো ট্যান থিটা আর কট থিটা তো পরস্পর উল্টো, মানে অনন্যক, তাহলে ওরা কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এইটা সমানই কত? √1। ওকে, এবারে আমরা কি করব? ট্যান থিটা প্লাস কট থিটা, এটা হচ্ছে বড় হবে বা সমান হবে কার সঙ্গে? এই 2টাকে এবারে আমরা এদিকে পাঠিয়ে দেবো। তা 2টার দিকে ভাগ আছে, 2টা যদি ওদিকে পাঠাই তাহলে এটা কী হয়? √1-এর সঙ্গে 2টা গুণ হয়ে যাবে। তো √1-এর সঙ্গে 2 গুণ করলে √1-এর মান তো 1ই হয়। তা √1-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আলটিমেটলি কী হবে? 2 হয়ে গেল। তাহলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি ট্যান থিটা প্লাস কট থিটা এর মানটা বড় হবে বা সমান হবে কার সঙ্গে? 2-এর সঙ্গে। তার মানে এখান থেকে বুঝতে পারছি এই মানটা 2-এর সঙ্গে 2-এর থেকে বড় বা সমান। তা 2-এর থেকে বড় হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বনিম্ন মান চেয়েছে। তা যেহেতু এটা সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে অবশ্যই সবচেয়ে কম মান 2ই হবে, কারণ বাকিগুলো মান সবসময় 2-এর বড় হবে, কারণ বড় চিহ্ন দেওয়া আছে না। তো তার মানে বোঝা গেল সবচেয়ে কম মানটা কত হবে? সবচেয়ে কম মানটা 2 হবে। একটু শক্ত, আশা করি বোঝার চেষ্টা করেছো। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। এর পরের অঙ্কটা দেখো কী বলেছে, sec থিটা সমান x/y হলে, যেখানে x আর y নট ইকুয়াল টু, মানে দুজনে সমান নয়, এদের মধ্যে x এবং y এর মধ্যে কে আর কি বড়। তো এটা তো খুবই সিম্পল অঙ্ক, আগের অঙ্কটার মতো অত জটিল নয়। আমাদের বলেছে যে sec থিটা সমান x/y। এবার sec থিটা মানে কি? একদম বেসিক যে ত্রিকোণমিতির ডেফিনেশানের ওখানে ছিল, সেখানে আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। তো এইভাবে যদি আমরা sec থিটাকে ভাবি তাহলে আমরা কী ভাবতে পারি? আমরা ভাবতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ তো এটা, তো অতিভুজ তো সবসময় বড় হয়। তার মানে ওপরের যে মানটা রয়েছে অর্থাৎ x, সেটা সবসময় বড়। তাহলে x ও y এর মধ্যে কে বড়? x বড়। এই অঙ্কটাই যদি আমাদের cos থিটা সমান যদি x/y দিত তাহলে কে বড় হতো? তখন কিন্তু অতিভুজটা নিচে হতো, তখন কিন্তু y বড় হতো। জাস্ট এটা আমি একটু বলে রাখলাম। আচ্ছা, এই অঙ্কটা দেখো কী বলেছে, সাইন থিটার সর্বোচ্চ মান কত? তো সাইন থিটার যে সর্বোচ্চ মান চাই, এর মান হবে 1। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। এই সাইন থিটার জায়গায় যদি অন্য কিছুও থাকতো, ধরো 5 থিটা আছে, তার মানও 1, কারণ আমরা জানি সাইনের মান সবচেয়ে বেশি একই হয়। সে এখানে 5 থিটা থাক, 3 থিটা থাক, 100 থিটা থাক, 1 কোটি থিটা থাক, যাই থাক না কেন, তার সর্বোচ্চ মান সবসময় কী হবে? সাইনের ক্ষেত্রে 1 হবে। কসের ক্ষেত্রেও 1 হবে। যদি বলতো cos 3 থিটার মান সর্বোচ্চ মান কত, তার মানও 1 হতো। আর যদি বলে দিই যে, যদি বলতো যে সাইন 3 থিটার সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন,
এটা কিন্তু -1 হবে। হ্যাঁ, তোমাদের এই মাইনাসের পার্টগুলো নেই, এগুলো তোমরা ক্লাস 11-এ পড়বে। তো বাই চান্স যদি দেয় তো তাহলে তুমি সর্বনিম্ন মান যদি জিজ্ঞাসা করে কী বলবে? -1, 0 হবে না কিন্তু, -1। ওকে, সাইন থিটার মান বলছে সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। সাইন থিটার মান বলছে সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। এটা কি সত্য? অবশ্যই না, মিথ্যা। কারণ কি, আমরা তো একটু আগেই বললাম যে সাইন থিটার সবচেয়ে বড় মান কি বলছে? 1 হতে পারে। তো 1 অপেক্ষা বৃহত্তর কী করে হবে? 1 হতে পারে, কিন্তু 1 অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে, কিন্তু বৃহত্তরও নয়। তার মানে এটা কী হবে? মিথ্যা। তারপর এটা দেখো, বলে দিয়েছে একটা কন্ডিশান যে 0 ডিগ্রির থেকে বড় থিটাটা 90 ডিগ্রির থেকে ছোট। তার মানে আমরা যদি এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, তাহলে এই কোণটা কোন জায়গাটা আছে বলো তো? কোণটা কিন্তু এইটুখানি জায়গার মধ্যে আছে। মানে এটা 0 ডিগ্রিতে ঠেকবে না এবং 90 ডিগ্রিতেও ঠেকবে না, জাস্ট 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝখানে আছে। যদি এটা ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো এখানে, তাহলে কিন্তু 0 ডিগ্রিও হতে পারতো এবং 90 ডিগ্রিও হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে 0 ডিগ্রিও হবে না, 90 ডিগ্রিও হবে না। ওকে, তো এখানে আমাদের বার বলেছে যে সাইন থিটা সেটা হচ্ছে গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। এটা সত্য হবে না মিথ্যা হবে বার করতে দিয়েছে। এবারে দেখো, সাইন থিটার মানটা আমরা কি জানি? 0-এর সঙ্গে মানে 1-এর সঙ্গে সমান হতে পারে বা অথবা 1-এর থেকে ছোট হয়। এবার 1-এর সঙ্গে সমান কখন হয়? যদি সাইন 90 ডিগ্রি থাকে তখন এটা 1 হয়, কিন্তু প্রশ্নতে তো 90 ডিগ্রির সঙ্গে সমান চিহ্ন দেওয়া নেই, তাই জন্য ইকুয়াল চিহ্নটা হবে না। যদি এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতো তাহলে এখানে ইকুয়াল চিহ্ন হতো, কিন্তু যেহেতু থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট বলা আছে, কোনো সমান চিহ্ন দেওয়া নেই, তাই আমাদের এই জায়গায় যে সমান চিহ্নটা সেটা হবে না। তাহলে সাইন থিটার মানটা 1-এর থেকে ছোট। এবার কি করতে হবে? এটা আমরা ঘুরিয়ে দিচ্ছি মানে একটা এদিকে লিখলাম, তারপর এই যে লেস দ্যান ছিল, লেস দ্যান চিহ্নটাকে আমরা গ্রেটার দ্যান করে সাইন থিটা করলাম। এটা লেখা যায়। তোমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখো আমরা ধরো এদিকে 2 লিখলাম, 2 হচ্ছে লেস দ্যান 3। এবারে ধরো আমরা 3টা এদিকে লিখব আর 2টা এদিকে লিখব, তাহলে আমাদের কি হবে? এই যে চিহ্নটা ছিল এই চিহ্নটা ঘুরিয়ে দিতে হবে। তো এই চিহ্নটা আমরা গ্রেটার দ্যান করে দিলাম। তো এদিকেও তাই, বাঁ দিক আর ডান দিকটা এক্সচেঞ্জ করেছি বলে আমাদের চিহ্নটাও ঘুরে গেল। এবারে আমরা কি করছি? দুদিকেই সাইন দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে সাইন থিটা ইন্টু 1 গ্রেটার দ্যান সাইন থিটা ইন্টু সাইন থিটা। তো আমরা যদি গুণ করি তাহলে 1-এর সঙ্গে সাইন থিটা গুণ করলে কী হয়? সাইন থিটাই হয়। আর এখানে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে এটা সাইন থিটা গুণ করলে কী হয়? সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটাটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা। তাহলে যেটাই আমাদের কোশ্চেনেও দেওয়া আছে, তাহলে এটা কী হবে? সত্য হবে। এই প্রশ্নটা কী বলেছে দেখো, কস থিটার মান 1-এর চেয়ে কম হয়। কস থিটার মান সর্বদা 1-এর চেয়ে কম হয়। তো কস থিটার মান সর্বদা তো 1-এর চেয়ে কম হয় না, কারণ কী বলো তো? কস 0 ডিগ্রির মান কত হয়? কস 0 ডিগ্রির মান তো 1 হয়। তো 1-এর চেয়ে তো কম হলো না, 1-এর চেয়ে কম হতে পারে, কিন্তু সর্বদা তো কথাটা হচ্ছে না, কারণ 0 ডিগ্রি হলে তো 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা মিথ্যা হবে। কিন্তু যদি কোনো দিন কোশ্চেনে যে আগের যে কন্ডিশানটা দেওয়া ছিল, কী কন্ডিশান বলো তো? যে 0 ডিগ্রি তার থেকে থিটাটা বড় এবং 90 ডিগ্রি থেকে থিটাটা ছোট, এই ক্ষেত্রে কিন্তু এটা আবার সত্য হয়ে যেত, কারণ আমরা এখানে 0টা কনসিডার করছি না, কারণ 0টা এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া নেই। যদি 0টা ইকুয়াল চিহ্ন না দেওয়া থাকে তাহলে এইটা হবে না, কস 0 ডিগ্রি সমান 1 ধরা যাবে না, তখন কিন্তু ওটা সত্য হতো। কিন্তু যেহেতু আমাদের এই প্রশ্নটায় কোনো কন্ডিশান দেওয়া নেই, তাই আমরা এটা বলবো মিথ্যা। দেখো দ্বিতীয় কোশ্চেনটাই কি বলেছে, একটি কোণ থিটার জন্য কস থিটা সমান 7/4 হতে পারে কি? তো কস থিটা সমান 7/4 হতে পারে না, এ তো স্বাভাবিক ব্যাপার। কস থিটা সমান কী হয়? কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ জানি সবসময় বড় হয়, তার মানে হরেতে যেটা থাকবে সেটা সবসময় বড় হবে, কিন্তু এখানে দেখো হরেতে ছোট দিয়ে দিয়েছে, 7/4 ক্ষেত্রে হরে ছোট এসে গেছে, তার মানে এটা হতে পারে না, তার মানে এটা হবে মিথ্যা। এটা দেখো কি বলেছে, ট্যান থিটা সমান 8/15 বলেছে,
তাহলে সাইন থিটার মান কত হবে বার করতে দিয়েছে। তো ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে 8/15, এটা দেওয়া আছে। এবারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব কত, লম্ব 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এখানে ভূমি তো দেখতে পাচ্ছি 15, তাহলে এখানে 15 স্কোয়ার। এবার 8 স্কোয়ার মানে 2 বার 8 গুণ করতে হবে, 8 আসছে 64, আর 15 স্কোয়ার 15 গুণ করবে দেখবে আসবে 225। তাহলে 64 আর 225 যদি গুণ করি, গুণ নয় যোগ করি, তাহলে আমরা পাবো কত, 289। তাহলে অতিভুজ সমান কি পাচ্ছি, অতিভুজ সমান আমরা পাচ্ছি √289। তো 289কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা 17 হবে। বর্গমূলটা আমি এই জায়গাটা করে দেখিয়ে দিচ্ছি, এবার দেখে নাও। তাহলে আমরা কি পেলাম, অতিভুজ সমান আমরা পেয়ে গেলাম 17। তাহলে আমি এখানে ছোট্ট করে লিখে রাখি, অসমান মানে অতিভুজ সমান 17। এবার আমাদের কি বের করতে হবে, সাইন থিটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত, লম্ব তো আমরা আগেই বের করেছিলাম 8, তাহলে লম্ব সমান হচ্ছে 8, আর অতিভুজের মান বেরিয়ে গেছে 17। তাহলে উত্তর হয়ে গেল 8/17। এটা আমাদের উত্তর।